2000, মানে এই কথাটা লাইভে প্রত্যেকটা হ্যাঁ, ঠিক আছে, শুনতে পাচ্ছেন, থ্যাংক ইউ। 2000 মানে শেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছিল আমাদের রাজ্যে 2014 এবং 2017 সালের প্রাইমারি টেট উত্তীর্ণদের নিয়ে। 2018 সাল থেকে অপেক্ষা যারা প্রশিক্ষণ নিয়েছিল যে কোনো শিক্ষক, প্রাথমিক শিক্ষকে অংশগ্রহণ করবে বলে, যাদের প্যাশান, যাদের স্বপ্ন ছিল যে আমি প্রাথমিক শিক্ষক হতে চাই বা প্রাথমিক শিক্ষিকা হতে চাই, সেই 18 সাল থেকে যারা ডিএলএড প্রশিক্ষণ রাজ্যের বিস্তীর্ণ এলাকায়, সেই কোচবিহার থেকে শুরু করে একদম কাকদ্বীপ, এই 23টা জেলার ক্যান্ডিডেটরা বুকে স্বপ্ন নিয়ে, চরম অর্থাভাব থাকলেও হয়তো মায়ের কানের, হয়তো মায়ের নাকের, মায়ের হাতের সোনার জিনিস বন্ধক রেখেও কিন্তু অনেকে বিভিন্ন কলেজ থেকে তারা প্রশিক্ষণ নিয়েছিল, স্বপ্ন ছিল যে টেট কোয়ালিফাই করে শিক্ষক নিয়োগে ঢুকবো। তো 18 সালেও টেট হয়নি, 2019 সালেও টেট হয়নি, 2020 সালেও টেট হয়নি, 2021 সালেও টেট হয়নি। 21 সালে টেট হয়েছে, কাদের হয়েছে? 2017 সালে যারা ফর্ম ফিল আপ করে রেখেছিল, শেষ 17-19 সেশনের ডিএলএডরা, সেই 17 সালের টেট যারা পুরনো ক্যান্ডিডেট তাদেরকে নিয়েই 21 সালে পরীক্ষা হয়েছিল। মানে ফ্রেশাররা কেউ সুযোগ পায়নি 18 সাল থেকে। 18 সালে যারা প্রশিক্ষণ নিয়েছিল ডিএলএড, 18 সালে টেট হয়নি, 19 সালে টেট হয়নি, 20 সালে টেট হয়নি, 21 সালে টেট হয়নি, 22 সালে, প্রায় 5 বছর পর 2022 সালের 11ই ডিসেম্বর প্রাইমারি টেট হয়। তখন চারিদিকে আমরা দেখেছি বিভিন্নভাবে দুর্নীতি বা বিভিন্ন কিছু সংবাদ মাধ্যমে, পেপারে দুর্নীতির আবহাওয়া ছিল সেই সময়, বিভিন্ন দিকে বিভিন্ন কিছু হচ্ছিল। সেই পরিস্থিতি এই স্বচ্ছ টেট নিয়ে গ্রাম বাংলার মানুষ দেখেছিল যে একটা স্বচ্ছ টেট নেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেকের হাতে ওএমআর আছে, আর পরীক্ষাও খুব বিশাল, মানে নিরাপত্তার মধ্যে পরীক্ষা হয়েছে। মানে কেউ ঘড়ি, হাতের, কানের, নাকের সব খুলে রেখে যেতে হয়েছে। তো তারপর কি হলো? 10ই ফেব্রুয়ারি 2023 সালে রেজাল্ট পাবলিশ করা হলো, যে টেটে কোনো কারোর নামে কোনো কালি নেই, এক ফোঁটা কালি কেউ দেখাতে পারবে না। প্রাইমারি টেট 2022 সাল, কোনগুলো কি হয়েছে, কোনগুলো খারাপ সেটা আমি বলছি না, অনেকে হয়তো ধরবে যে 17 টেট কি খারাপ ছিল, 23-এর টেট কি খারাপ ছিল, সে বিষয়টা আসছে না, 2022 টেট নিয়ে কথা বলছি। তো সেই 2023-এর 10ই ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ করা হয়। সেই সময় সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন যে এবার থেকে বছরে ন্যূনতম 2বার নিয়োগ হবে, আর কোনো টেট পাস বসে থাকবে না। এবার থেকে ন্যূনতম 2বার নিয়োগ হবে, এবার থেকে ন্যূনতম মানে মিনিমাম 2বার নিয়োগ হবে, আর কোনো টেট পাস বসে থাকবে না। 10ই ফেব্রুয়ারি 2023, 23 সাল গেল, 23 সাল গেল, 24 সাল গেল, 25 সাল। আমরা তো বিভিন্নভাবে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা মানে বিভিন্নভাবে আমরা কর্মসূচি করেছি, আপনারা জানেন। রাতে, শীতকালের রাতে আমরা এপিসি ভবন মানে করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছি। 23 সালেও কাটিয়েছি, 24 সালেও কাটিয়েছি, খোলা আকাশের নিচে ধর্না। কখনো প্রাইমারি পর্ষদে বারে বারে গিয়ে, কখনো বিকাশ ভবন গিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়ে এসেছি। কখনো শেষ পর্যায়ে যখন দেখছি আরও 3 বছর পেরিয়ে যাচ্ছে, তখন চাকরি প্রার্থীরা, 23টা জেলার ক্যান্ডিডেটরা, তারা কিন্তু দিকে দিকে একটা স্বতঃস্ফূর্ততা ভাব দেখিয়েছিল, যেটা প্রথমে ছিল না। তো যারা অনেকেই প্রেগনেন্ট দিদিরাও কিন্তু আন্দোলনে চলে এসেছিল যে আমাদের নিয়োগ চাই। সেই এ যাবৎকালে সেরা মুভমেন্ট এই এপিসি ভবনে যে করুণাময়ী যে বিক্ষোভটা হলো, শান্তিপূর্ণ, কারোর কোনো সমস্যা হয়নি। মানে 23টা জেলার ক্যান্ডিডেটরা স্বতঃস্ফূর্তভাবে নেমেছিল। এ যাবৎকালে এত ক্যান্ডিডেট রাজপথে নামতে কেউ দেখিনি। তার পরপরই যখন নোটিফিকেশন আসলো না, বিধানসভা অভিযান, আপনারা প্রত্যেকেই জানেন, সেই দিনেই কিন্তু সাংবাদিকরা শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে 2022 সালে টেট উত্তীর্ণদের কবে নিয়োগ দেবেন। তখন বলা হয়েছিল যে শূন্যপদ কালেক্ট হচ্ছে, খুব দ্রুত নিয়োগ হবে। তো সেটা হতে হতে সেপ্টেম্বর, 25শে সেপ্টেম্বর 2025,
নোটিফিকেশান এলো, মানে পুজোর ছুটি হবে, ঠিক সেই পুজোর ছুটির দিনেই নোটিফিকেশান এলো হঠাৎ করে। ভ্যাকান্সি দেওয়া হলো 13,421টি ভ্যাকান্সি, যেটা যা শূন্যপদ, দিকে দিকে যে শূন্যপদ আছে, রাজ্যের প্রাথমিক স্কুলগুলোর অবস্থা আমি বলি, শুধু এই সরকার নয়, বামফ্রন্টের একদম শেষ পর্যায়ে মাঝামাঝি থেকেই কিন্তু এই প্রাথমিক, এই গরিব মেহনতি রিক্সাওয়ালা, চাওয়ালা যাদের সন্তানদের একমাত্র এই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয় নিয়ে উদাসীনতা এই বাম আমল থেকেই হয়ে আসছে, তারপর এখন বেশি আকারে ধারণ করেছে। আর শুধু রাজ্য নয়, এই প্রাথমিক বিদ্যালয় নিয়ে অনীহা এটা সেন্ট্রালেও আছে, কেন্দ্রীয় সরকারের। কারণ কেন্দ্রের প্রায় 1 লক্ষ স্কুল, একজন শিক্ষক বা শিক্ষক নেই। রাজ্যের প্রায় 5,000-এর কাছাকাছি, যদিও সমীক্ষা বিকাশ ভবন বলছে 2,315টি স্কুলে একজন শিক্ষক বা কোনো শিক্ষক নেই, অন্য জায়গার শিক্ষক নিয়ে কোনোভাবে চালানো হচ্ছে। তারপরও এত কম ভ্যাকান্সি, 13,421। দিকে দিকে বেসরকারি স্কুল বাড়ছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে বেসরকারি স্কুল তৈরি হচ্ছে, সরকারি বই দিয়ে তাদেরকে সাপোর্ট করা হচ্ছে। আর প্রাথমিক স্কুলগুলো, অনেকেই বলে, আমার সাথে কথা হয়, অনেকেই বলেন যে প্রাথমিক স্কুলগুলো কেন দেবে, নিয়োগ করবে কেন? কারণ প্রাথমিক স্কুলে শিক্ষার্থী নেই, কেন নিয়োগ করবে, শুধু শুধু বসিয়ে কেন টাকা দেবে? কিন্তু এটাও ঠিক যে শিক্ষার্থী কেন আসছে না। যারা 2 বছরের প্রশিক্ষণ নিয়ে এনসিটির গাইডলাইন মেনে টেট উত্তীর্ণ হচ্ছে, তারা স্কুলে যাচ্ছে। আমি বলতে পারি যে বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের থেকেও অনেক ভালো পড়ানোর ক্ষমতা কিন্তু সরকারি স্কুলের শিক্ষকদের আছে, কিন্তু শিক্ষার্থী নেই কেন? কোথায় ঘাটতি? এটা তো সরকারের বিভিন্ন এক্সপার্ট, এডুকেশন এক্সপার্ট যারা আছেন, আইএস ডব্লিউবিসিএস অফিসার যারা আছেন এই ডিপার্টমেন্টে, তাদের তো দেখা উচিত যে প্রাইমারি, তাহলে কি গরিবের সন্তানরা কি পড়ছে না, না সবাই বেসরকারি স্কুলে যাচ্ছে ডোনেশন দিয়ে? তারা কোথায়? শিক্ষক নেই বলেই তো আজকে শিক্ষার্থীরা আসছে না। তো যাই হোক, 13,421টি ভ্যাকান্সি দিয়ে 25শে সেপ্টেম্বর 2025 নোটিফিকেশান দেয়া হলো। তাহলে সেপ্টেম্বর গেল, অক্টোবর গেল, নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, এই মার্চ মাস পড়লো, মানে এই 6 মাসে কিন্তু পা দিল। কত ইন্টারভিউ হয়েছে? আমার যে ব্যক্তিগত ধারণা, আমি যে ব্যক্তিগত আমার মানে বুঝতে পারছি কত ইন্টারভিউ নিতে পারে। 10% হয়েছে কিনা আমার সন্দেহ। তাহলে কি নিয়োগ নিয়ে এত অনীহা কেন? তাহলে এই নিয়োগ করে, আজকে আমি লাস্ট একটা পোস্ট করেছি যে নিয়োগ কবে হবে সেটা ভবিষ্যৎ বলবে। এখন প্রাইমারি পর্ষদে আগে যেমন যখন তখন গিয়ে আমাদের দাবি জানাতে পারতাম, এখন প্রসেসটা এমন করে দিয়েছেন যে আপনারা তো নিয়োগে অংশগ্রহণ করেছেন, আপনাদের সাথে কিন্তু আর এখন কথা বলবো না। তাহলে আমাদের দাবিগুলো কি করে জানাবো? কেন টেবিল সংখ্যা বাড়ানো হচ্ছে না? একটা সুযোগ পেতে যদি আমার সে 18 সাল থেকে অপেক্ষা করতে হয়, তাহলে আমাদের জীবন যৌবন কি দরকার? যাদের 35-40 বছর বয়স, ক বছর চাকরি করবে? তারপরেও হবে কিনা কোনো ঠিক আছে? 13,000 ভ্যাকান্সি, 58,000-এর প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড। অনেকে হয়তো ভাববে যে গ্রুপ ডিতে 5,000 ভ্যাকান্সি, আমাদের সে তুলনায় তো অনেক বেশি। কিন্তু গ্রুপ ডি ফ্রেশাররা পরীক্ষা দেয়, ক্লার্কে ফ্রেশাররা পরীক্ষা দেয়, কিন্তু এই প্রাইমারি শিক্ষক কিন্তু সবাই ট্রেনিং প্রাপ্ত, প্রত্যেকের ট্রেনিং আছে কিন্তু। এবং ট্রেনিং হলে হবে না, তারপরে কিন্তু টেট কোয়ালিফাইড হতে হবে। টিচার এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাইড হলেই আপনি ইন্টারভিউয়ের সুযোগ পাবেন। তো সেই সুযোগ পেতে পেতে 18 সাল থেকে যদি অপেক্ষা করে আজকে 26 সালের মার্চ মাস এসে গেল, তাই এতদিন করলে যদি এখন আমরা প্রতিবাদ করি, প্রতিবাদ করতে পারবো না? আমাদের তো কোনো এমএলএর কোনো সিট নিতে হবে এমন নয় যে এই অঞ্চলে আমার এমএলএর দায়িত্ব দিতে হবে, বা এমপি ভোটে দাঁড়াতে হবে, বা রাজ্যসভায় যাবো, বা এরকম তো ব্যাপার না। আমাদের যে ন্যূনতম যে চাহিদা, আমাদের সেই চাহিদাটা পূরণ করা, মানে ন্যূনতম এটা একটা নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। আজকে লাইভ করছে, অনেকেই দেখবে, অনেকেই আমার, অনেকে আছেন দাদারা, নেতা মন্ত্রী অনেকে আছেন, কিন্তু এটা নিজের দিয়ে ভাবলে অনেকেই বুঝতে পারেন ব্যাপারটা, যে সত্যিই তো এদের দরকার। কেন আন্দোলন করতে হবে আমাদের এই জায়গায় দাঁড়িয়ে? বারবার একটা কথা বলি, দেখুন আমি এই যে লাইভে বললাম, একভাবে কিন্তু সরকার বিরোধী নয়, আর সরকার বিরোধিতা করাও কিন্তু আমাদের কাজ নয়।
আমি বলেছি সেন্ট্রালে কিন্তু 1,00,000 স্কুলের শিক্ষক শূন্য। প্রাইমারি স্কুলের সমস্যায় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় নিয়ে অনীহা সিপিএম আমল থেকে হয়ে আসছে। ওরা শিশু শিক্ষা কেন্দ্র করে দিল। কি করলো সিপিএম আমলে, বামপন্থী আমলে, বামফ্রন্ট আমলে? কি এসএসকে শিশু শিক্ষা কেন্দ্র কারা কাজ করছেন দেখুন। আমাদের অনেক বয়স্ক বয়স্ক দিদিমা বা ঠাকুরমা এরকম জাতীয় কাকি মাসিমা, তো এরা সব যোগাযোগ করেই সেই সময় ঢোকা এসএসকে করলো। তো এসএসকে করলে কি করলো, যে প্রাথমিক বিদ্যালয় যে সরকারের অবৈতনিক মানে ফ্রি এফপি স্কুলগুলো, তাদের কিন্তু মেরুদণ্ডটা অনেকটা ভেঙে দিল, দিয়ে পাড়ায় পাড়ায় শিশু শিক্ষা কেন্দ্র করে দিল। তো এটা একটা ক্ষতি হয়েছে সেই সিপিএম আমল থেকে। অ্যাকচুয়ালি এটা ভেবে দেখতে হবে যে এই প্রাইমারি স্কুলে কারা পড়ে। আপনারা একটু সমীক্ষা করুন তো বাড়ির পাশে, একটু দেখুন তো প্রাইমারি স্কুলে কারা পড়ে। যারা এই এসএসকে, যারা এই সব জাতীয় শিশু শিক্ষা কেন্দ্র, যাদের হাত থেকে সিগনেচারগুলো হয়েছিল বামফ্রন্ট আমলে বা পরবর্তীতে যারা প্রাইমারি নিয়ে যারা প্রাইমারি বোর্ড যারা চালাচ্ছে, তাদের সন্তানরাকে ফ্রি প্রাইমারি স্কুলে পড়েন। একটু দেখুন তো ভালো করে। আপনারা একটা প্রসেস শুরু করলেন 2 মাস পরে, সেটা যেখানে টেবিল সংখ্যা বাড়ানোর দরকার, যেখানে 2,000-2,500 করে ইন্টারভিউ নেওয়ার দরকার, সেখানটা মাত্র 500 জন করে নিয়ে এগিয়ে যাচ্ছেন, মাঝখানে 10 দিন 15 দিন করে ডিউরেশন দিয়ে। আমাদের কি জীবন যৌবনের কোনো মূল্য নেই? আপনাদের সন্তানরা ব্যাক কাপ দেখলে আপনারা ঘাটাঘাটি করলে দেখতে পাবেন, সব বিদেশে পড়াশুনো করেন। তবে আমরা যারা বেঁচে আছি, এই দুর্ভাগ্যরা যারা, যে প্রাইমারি শিক্ষক হব, আমাদের কি কোনো আবেগের মূল্য নেই? আমাদের যে স্বপ্নের কোনো মূল্য নেই? আমরা আসছেন, যাচ্ছেন, অফিস করছেন, বেরিয়ে যাচ্ছেন। সুযোগটুকু পেতে 18 সাল থেকে অপেক্ষা, শুধু সুযোগটুকু পেতে 18 সাল থেকে অপেক্ষা। আন্দোলন করলে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হবে আগের রাতে, কিংবা কলকাতায় গেলে সেখান থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে রাত 10টা পর্যন্ত বসিয়ে রাখবে। এটাই সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। সুযোগটুকু তো পেতে পারি টাইমে, হোক না হোক সেটা পরের ব্যাপার। আর এতদিন পর যদি কেউ নিজের জায়গাটা, প্রত্যেকের বাবা মা আছে, সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। কত অসুস্থ বাবা মা রয়েছে যে এই ব্যাপারটা দেখে সবাই চাকরি পাবে না, আমরা এটা জানি ভালো করে। কিন্তু এটাও তো ঠিক, টাইম অনুযায়ী হলে কেউ না কেউ অন্য পেশায় ঢুকতে পারবে, আবার পরবর্তী সুযোগ আসলে সেখানে আবার যেতে পারবে। কিন্তু একটা নিয়োগ হতে গিয়ে যদি এত সময় লেগে যায়, তাহলে এটা মানে তারপরেও যদি না হয়, এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। আর সবচেয়ে বড় কথা, অনেক এক শ্রেণী বলে আন্দোলন হোক। হ্যাঁ, কিছু শ্রেণী আন্দোলন করতে নামে, এটা ঠিক, কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বাড়িতে বসে থাকে। আজকে নোটিফিকেশনটা কেন এলো? আজকে যদি বিধানসভা অভিযান, আজকে যদি এপিসি ভবন, আজকে বারাসাতে আন্দোলন, আমি যেতে পারিনি, আমাকে যেতে দেওয়া হয়নি। কেন যেতে হয়নি এগুলো তো সব শেয়ার করা যায় না। তো নোটিফিকেশনটা এলো, টানা 2 মাস বসিয়ে রাখা হলো। কেন প্রতিবাদ করব আমরা? আজকে যদি এই যে 6 মাসের মধ্যে যদি ক্লিয়ার হয়ে যেত ইন্টারভিউটি হয়ে গিয়ে, আমরা কি করতাম? এই লাইভটা প্রয়োজন হতো? এই লাইভটা কিন্তু প্রয়োজন হতো না। অনেক বাবা মা যারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, অনেক বাবা মা কিন্তু অপেক্ষায় থাকে। আর এই লাইভ প্রচুর মানুষ দেখেন, অনেক বাবা মা দেখেন, অনেক বাবা মা তারা ফলো করেন অপেক্ষায়, যে কিছু কোনো আপডেট আছে কি না, ছেলেটা এতদিন অপেক্ষা করছে। আমাদের জীবন যৌবনের কোনো মূল্য নেই। 18 সাল থেকে যারা প্রশিক্ষণ নিয়েছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একবার দেখা করতে পারলে, শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি, তো আমি বলতাম, আমার দিক থেকে অন্তত বলতাম, যে 18 সালের যারা ডিএলএড করেছিল তারা সুযোগ পায়নি, 22 এসে পরীক্ষা দিয়েছে, মানে 22-এর শেষে ডিসেম্বর মাসে, তারা আজও নিয়োগের সুযোগটুকু পায়নি। এটা বলতাম। আপনারা এই গণতান্ত্রিক সিস্টেমে যদি আপনারা স্বতঃস্ফূর্ত না হন, যদি আপনাদের যাদের ইন্টারভিউ হয়ে গেছে তারপরেও আপনাদের পথে নামতে হবে, তাহলে এই বঞ্চনায় থেকে যাবে।
আজকে এই যে 13,421 ভ্যাকান্সি, এটা 30,000 দেওয়া যেত না? আমরা তো আনন্দ করে বাহবা দিতাম এই সরকারকে যে 30,000 ভ্যাকান্সি দিয়েছে। ভোট চাইতে মানুষের কাছে যেতে হয় না। ভোট যদি সঠিকভাবে গণতন্ত্রের কাজ করা হয়, যদি সঠিকভাবে কাজ করা হয় মানুষের স্বার্থে, হ্যাঁ কাজ হচ্ছে মানছি, কিন্তু রাজ্যে অনেক প্রকল্প হচ্ছে, হওয়া থেকে একদম মরা পর্যন্ত। সত্যি অনেক প্রকল্প আছে, এটা মানতে হয়। অনেক প্রকল্প আছে মানুষের স্বার্থে, কিন্তু এটাও ঠিক রাজ্যের নিয়োগটা কিন্তু নিয়োগের উদাসীনতা রয়েছে। নিয়োগ নিয়ে সরকারের উদাসীনতা আছে। কম হোক বেশি হোক প্রত্যেকটা বছর দেয়া উচিত। আমার মতে যেগুলো যারা আছেন মানে রাজ্য সরকারের, তারা বসুক যে প্যারাটিচাররা যা কী চাইছে। এসএসসি নিয়ে সমস্যার সমাধান হয়েছে, এখন প্যারাটিচার আছে, আর এই প্রাইমারি প্রাইমারি টেট উত্তীর্ণরা আছেন, আর আশাকর্মীরা আছেন, এই তিনটে। পুলিশের নিয়োগ কিন্তু নর্মালি হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় কথা, অন্যান্য পেশা একরকম, কিন্তু এই পুলিশ আর মাস্টার তো এক করলে হবে না। এই যে প্রাথমিক শিক্ষক বা হাই স্কুলের শিক্ষক, এগুলো তো তৈরি করবে, ও আশাকর্মীকে তৈরি করবে, ও পুলিশ যারা আছে বা যে পেশায় যারা আছেন না কেন, যাচ্ছেন না কেন, আগে কিন্তু এই প্রাইমারি স্কুলে তাদের হাতে খড়ি হবে। সেই শিক্ষা নিয়ে কিন্তু উদাসীনতা, আবারও বলছি, বামফ্রন্ট আমল থেকে ছিল। বামফ্রন্ট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় নিয়ে উদাসীনতা দেখিয়েছিল শেষের দিকে, আর সেটা এখন আস্তে আস্তে শুধু আমাদের রাজ্য নয়, এটা কেন্দ্রেও ছড়িয়ে গেছে। এই অবৈতনিক বিদ্যালয় যত ধ্বংস হবে, প্রাইমারি যে বেসরকারি স্কুলগুলো যত হবে, তত বেসরকারি স্কুলের মালিকগুলো দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন কারা পিছনে আছে। এটা দেখতে পাচ্ছি, প্রত্যেকের মনে কিন্তু একটা অসন্তোষ তৈরি হচ্ছে। শেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 2014-17 নিয়ে। আবারও বলছি, 2022 সালে হয়তো নিয়োগ হয়েছে, কিন্তু আবারও বলছি, শেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছিল 2014 এবং 2017 টেট নিয়ে। এই কথাটার মধ্যে কিন্তু অনেক কষ্ট লুকিয়ে আছে। 17 সাল আর 18 সাল থেকে যারা ডিএলএডে ভর্তি হয়েছিল, তখন কিন্তু ভালো, প্রায় 70-80 হাজার টাকা করে কিন্তু ডিএলএড হতো বেসরকারিতে করতে গেলে। তো সেই 18 সাল, 19 সাল, 20 সাল, 21 সাল, 22, 23, 24, এই 25, 26 বেরিয়ে গেল। কত বছর হিসেব করুন তো। 18-20 সেশনে যারা ডিএলএড করেছে, আমার এই লাইভ দেখলে অনেকে হয়তো রাগ করবে, অনেকের চোখের বালি হব যে এই টাইমটা লাইভ করছে, কিন্তু এটাও সত্যি যে বৃদ্ধ বাবা মা, তাদের মুখের দিকে তাকিয়ে আর থাকা যায় না। তাদের মুখের দিকে তাকালে আর থাকা যায় না। অনেকের বাবা দেখতে দেখতে মারা গেছেন, অনেকের মাও মারা গেছেন, তাদেরও অবস্থা কাউকে বলতে পারে না। অনেকে চুপ হয়ে গেছে। আগে যারা গ্রুপে দেখতাম বিভিন্ন জায়গায়, চুপচাপ মানে এই স্বতঃস্ফূর্ততা ছিল, কিন্তু অনেকে চুপ হয়ে গেছে এই বাস্তবতার সাথে না লড়তে পেরে। যারা অফিসার রয়েছে, যারা আধিকারিক রয়েছে, এনাদের কিন্তু কোনো সমস্যা নেই, এনাদের কোনো দুঃখ নেই। এনারা এনাদের মতো অফিসে আসে যাচ্ছেন। আর প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় কী বলেছিলেন যে 10ই ফেব্রুয়ারি 2023 সাল, এবার থেকে বছরে 2বার নিয়োগ, ন্যূনতম 2বার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবে না। আর কি হলো শেষ পর্যন্ত? সে 23 সাল থেকে আজ 26 সাল হয়ে গেল। আর কি বলেছিলেন? যে 50,000 শূন্যপদ আছে। আর কি বলেছিলেন? আমি শূন্যপদ পেলেই 3 মাসের মধ্যে নিয়োগ দেব। আর এখন দেখা করতে গেলে বলবে আপনারা প্রসেসে রয়ে গেছেন, দেখা করব না। খুব দ্রুত আজকে যা হয় হবে। টেবিল সংখ্যা বাড়াতে হবে, ভ্যাকান্সি ইনক্রিজ করতে হবে, দাবিতে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা কিন্তু আমাদের দাবি নিয়ে কিন্তু আমরা যাব শান্তিপূর্ণভাবে। আমাদের সাথে কোনো আলোচনা করা হচ্ছে না যে কিভাবে এগোনো হচ্ছে, কথা টেবিল বাড়ানো হচ্ছে। টেবিল সংখ্যা কিন্তু বাড়েনি, আর বাড়লেও কতটা বেড়েছে এটা তো আমাদেরও জানার দরকার আছে, প্রসেসটা কিভাবে এগোচ্ছে। এই তো গেল কয়েকটা জেলা মে মাস পর্যন্ত দেয়া হলো। এখনো বড় বড় জেলা রয়েছে, 24 পরগনা, হুগলি, বিশাল জেলা হুগলি, বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এইসব জেলাগুলো তো আছে।
উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বিশাল কম্পিটিশান আছে, মানে অনেক ক্যান্ডিডেট থাকে প্রত্যেক বছরই, সেখানে তো আছে, তাদের ইন্টারভিউ নিলে তো সেখানেও 3-4 মাস 5 মাস লেগে যাবে। তাহলে এই ডিউরেশনগুলো রাখা হচ্ছে কেন? এই আজকে কিন্তু এই মার্চ মাস, আজকে দেখুন 6-7 তারিখ, প্রায় 6 মাস কিন্তু পড়ে গেল। 6 মাসের মধ্যে কিন্তু কত হতে পারে? 20%, যা 20% হয়েছে 58,000, 20% কত হিসেব করুন, 60,000 হিসেব করুন না, করে দেখুন ও 20,000 হয়েছে কিনা। হয়নি। এ শেষ কোথায় তা আমরা জানি না। একটাই উন্নতি আমি দেখতে পাচ্ছি বেশ কয়েক বছর চলাফেরা করে, যে আগের প্রাইমারি পর্ষদ যেমন ছিল আর এখন এইচডি হয়ে গেছে, মানে সেখানে কাজ হয়ে আপনি বুঝতে পারবেন না যে আগের প্রাইমারি পর্ষদ আর এখন, মানে প্রচুর কাজ হচ্ছে, একেবারে আপনি দাঁড়ালে বুঝতে পারবেন এর রাজপ্রাসাদে চলে এসেছি। এগুলো হচ্ছে এই দীর্ঘদিন অপেক্ষা করে থাকা, প্রত্যেকের মনে, প্রত্যেকের মধ্যে এখানে কিন্তু একটা মন আছে, প্রত্যেকের এখানে একটা প্ল্যানিং আছে যে আমি এই করে এই করব, এটা হলে আমি এই কাজটাই যাব। প্রত্যেকের কিন্তু প্ল্যান নিয়ে চলছি আমরা, যে এটা বেঁধে আছে, হোক না হোক তো সুযোগটুকু হবে, দ্রুত সমাধান হবে। বিহারে কি করছে, আজকে রাজনীতির কথা বলছি না কোনোভাবেই, রাজনীতি আমি বলি না। অনেকে বলে আপনি সরকারের খুব কাছে, সরকারের সাপোর্টেড। দেখুন, সরকারের বিরোধী আমরা কেউ নাই, বারবার বলছি, কিন্তু আমি দেখুন, আমি সে বামফ্রন্ট আমল বলছি, এই আমল বলছি, কেন্দ্রীয় সরকারকে বলছি, কিন্তু কারণ আমরা কিন্তু শিক্ষক, মানে আমরা এমন একটা পদপ্রার্থী, আমরা কিন্তু অন্যান্য জায়গার মতো না, শিক্ষকের পেশায় এসেছি, তাই আমাদের কোনো রং দেখলে হবে না, কোনো পলিটিক্সের মধ্যে থাকলে হবে না। যেটা বলছিলাম, বিহারের নিয়োগ আপনি দেখুন, আপনারা যদি জানেন, আমার অনেক বন্ধু বান্ধবী যারা আছে বিহারে কিন্তু চাকরি করছেন, দ্রুত হচ্ছে এবং ভালো ভ্যাকান্সি দিচ্ছে, এবং বাংলা মাধ্যমের বিহারেও স্কুল রয়েছে, সেখানে কিন্তু অনেকেই সেন্ট্রাল টেট দিয়ে পরপর কিন্তু তারা কিন্তু বিহারে চলে গেছেন। 22 স্টেট পাস প্রচুর বিহারে আছে। তো কি এটা আমি কেন বলছি, যে দেখুন, দ্রুত করুন বিষয়গুলো নিয়ে। এত একটা শাসক দল সারাক্ষণ বিরোধীদের পিছু, বিরোধী কি করছে করুক, উন্নয়নটা জোর দেওয়া হোক। আমার কথা, 13,000 কেন, 20,000, 25,000 ভ্যাকান্সি দিন, সবাই বেরিয়ে যাক, সবাই চাকরি পাক, এটাই তো সরকারের মুখ্য হয়ে, সবাই বেরিয়ে যাক, চাকরি পাক, সবাই বেরিয়ে যাক, চাকরি পাক, স্কুলগুলো ভালো হোক। এরকম যদি একটা জনজোয়ার হয় রিক্রুটমেন্টের, সেই দিদির কথা, ডবল ডবল চাকরি হবে। তো এই রকম যদি ডবল ডবল চাকরি হয়, তাহলে যারা চাকরি পায় তারা কিন্তু রাজপথে কেউ আন্দোলন করে না, বা ফেসবুকে 2-4টে কথা বলে না, বা ফেসবুকে সরকার বিরোধী কথাও কেউ বলে না, সবাই কিন্তু চুপ হয়ে যায় যে আমি এই সরকারের আমলে চাকরি পেয়েছি, বিরোধিতার কোনো জায়গা নেই। তো সেই জায়গাটা তৈরি হচ্ছে না কেন? কেন মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে একবারও শোনা হলো না, একবারও শুনতে পেলাম না যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দিচ্ছি? এখন সোশ্যাল মিডিয়ার যুগে কে কখন লাইভ দেখবে আমি জানি না, আমি যেগুলো বলছি ব্যক্তিগত আমার মতামত, আর ভারতীয় নাগরিক, পশ্চিমবঙ্গবাসী, একদম ফুল বাঙালি, আমার বলার অধিকার রয়েছে, সেই থেকে বলছি। আমি জানি না সামনে থেকে কি চাপ আসবে, এটা আপনারা মানে নিজের নিজের জায়গায় বুঝতে পারবেন না, কিন্তু আমার জায়গায় আমি বুঝতে পারি অনেকটাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই দাবিগুলো যদি একটাবার ধরা হয়, যে 2014-17 নিয়ে শেষ প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ হয়েছিল, 18 সাল থেকে ছেলেমেয়েরা বসে পরীক্ষার জন্য, তারা পরীক্ষা দিয়েছিল ডিসেম্বর মাসের 2022 সাল, 2023-এর ফেব্রুয়ারি মাসে রেজাল্ট পাবলিশ করা হয়, তখন বলা হয়েছিল এবার থেকে বছরে 2বার নিয়োগ হবে ন্যূনতম, কোনো টেট পাস বসে থাকবে না। কে বলেছিলেন? প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল, প্রফেসর গৌতম পাল মহাশয়। কি হলো? 23 সাল গেল, 24 সাল গেল, 25 সাল গেল, এই 26 সালও যাবে, হয়তো 26 সালের শেষে এরা চিন্তা ভাবনা যা দেখতে পাচ্ছি গতি, হয়তো এটা হতে পারে, বা পুজোর সময় বা হতে পারে। কিন্তু এত দূর কেন যাব? এত ডিউরেশন রাখা হচ্ছে কেন? কেন টেবিল সংখ্যা বাড়ানো হচ্ছে না? কেন এক্সপার্ট আনা হচ্ছে না বিভিন্ন দিক থেকে? এর আগে না হয় প্রাথমিক, এর আগে মাধ্যমিক পরীক্ষা ছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, সে তার জন্য আমরা কোনো কিছু বলিনি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, যারা এক্সপার্টরা আছেন বিভিন্ন দায়িত্বে থাকেন, তো সেটা করে দিয়েছি। মানে সেটা
সেই টাইমটা আমরা কোনো ঝামেলা করিনি, কিচ্ছু বলিনি। কিন্তু এখন কেন বাড়ানো হলো না? এই যে ফেসটা দেয়া হলো, তবে একটা কথা দেখবেন যে নোটিশ দেওয়া হয়েছে, তলায় কিন্তু লেখা রয়েছে যে এটা কিন্তু যে কোনো টাইমে কিন্তু চেঞ্জ করা যায়। তো এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ করতে হবে, টেবিল সংখ্যা বাড়াতে হবে। ন্যায্য অধিকারের দাবি, পুরো একদম ন্যায্য অধিকারের, দীর্ঘদিনের অপেক্ষা করার থাকার পরেই দাবি। সবাই দেখতে পাচ্ছি যে এই শুধুমাত্র এই আমার বাড়ির আশেপাশে নিজের ভাই বা অনেকে আছে যারা তামিলনাড়ু থাকে, তামিলনাড়ু এই পলিটিক্সগুলো নেই, যে এসআইআর নাম বাদ দেয়া, আনুষঙ্গিক কে ওর নামে বলছে ও এর না, এই চলছে সারাদিন ধরে, এই চলছে। আপনি দেখবেন বড় বড় নিউজ চ্যানেলগুলো শুধুমাত্র পলিটিক্স নিয়ে আলোচনা, সেখানে কোনো না স্কুল বন্ধ হচ্ছে, না কোনো শিক্ষার্থীদের নিয়ে ভালো কোথাও র্যাঙ্ক করলো বিশ্বে কোথাও, তাকে নিয়ে কোনো ঘণ্টাখানেক কোনো কিছু হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না। প্রত্যেকটা চ্যানেল দেখুন সন্ধ্যার পর বসে যাবে শুধু রাজনীতি নিয়ে, মানে মানব কল্যাণ নিয়ে ডিবেট চলছে, কিন্তু আদৌ কি সার্বিক উন্নয়ন, সার্বিক কল্যাণ কি হচ্ছে? কিন্তু সব চলে যাচ্ছে, এই বঞ্চিত থেকে যাচ্ছে আমরা মধ্য নিম্নবিত্ত ঘরের সন্তানরা। আর সবগুলো কিন্তু ঠিকঠাক চলছে, ডিবেট চলছে, টেবিল চাপড়ে একদম যাচ্ছে তাই কাণ্ড করে দিচ্ছে। আমিও তো ডিবেটে গেছি, আমি দেখেছি, আমি তো চ্যানেলে বসেছি, আমি দেখেছি। ডিবেট চলছে, এ ওর নামে বলছে, ও পার্টি এর নামে বলছে, দিনের শেষে এক জায়গায় বসে কিন্তু চা কফি কিন্তু খাচ্ছেন, চানাচুর খাচ্ছেন, চিপস খাচ্ছেন, ক্যাডবেরি খাচ্ছেন। সিস্টেম চলছে, সিস্টেম চলছে, এটাই। আবারও বলছি, বঞ্চিত থেকে যাচ্ছে আমরা মধ্য নিম্নবিত্ত ঘরের সন্তানরা, যারা না পাচ্ছি সামনে এগোতে, না পাচ্ছি পিছিয়ে যেতে, শুধু নীরব চোখে তাকিয়ে থাকতে হচ্ছে, শুধু দেখে যাচ্ছি। 28 দিনে 350 টাকা রিচার্জ করছি আর দেখে যাচ্ছি এ কি বলছে, ও কি বলছে, আর একটা একটা করে দিন বাড়ছে আমাদের, একটা একটা করে দিনের স্বপ্ন হারিয়ে যাচ্ছে, জীবন যৌবন একটা একটা করে দিন পেরিয়ে যাচ্ছে, ধুলোয় মিশে যাচ্ছে। ভাবুন, নিজের থেকে ভাবুন, লাইফটা হয়তো দেখলে অনেকে হয়তো যারা চাকরি করেন তারা হয়তো হাসবে, বা অনেকের সহানুভূতি থাকবে, দেখলে একটা একটা করে দিন পেরিয়ে যাচ্ছে। আপনার 27 বছর বয়স, 28 বছর পেরিয়ে যাবে, বুঝতে পারবেন না। একটা কোথাও সম্বন্ধ নিয়ে যাবেন, ছেলে কি করে, বেকার, কোনো মূল্য নেই। কিন্তু অনেকে হয়তো ভাববে যে আপনারা অন্য পেশায় গেলেন না কেন। কিন্তু বলুন, প্রশিক্ষণ নিয়ে টেট পাস করে যখন কোনো সভাপতির মুখ থেকে শুনবেন যে এবার থেকে ন্যূনতম বছরে 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। তারপরে যখন অপেক্ষা করে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, 1 বছর গেল, হবে হবে করে পড়ছি, ইন্টারভিউয়ের জন্য পড়ছি, কোচিং নিচ্ছি, আরও 1 বছর গেল, হবে এবারে দেবে, জানুয়ারি মাসে দেবে, পুজোর আগে দেবে, পুজোর পরে দেবে, পুজো পেরিয়ে গেল, এবার ডিসেম্বর মাসে দিয়ে দেবে, শিওর দেবে, দিল না। এরকম করে কিন্তু একটা একটা বছর পেরিয়ে গেছে। কখন হারিয়ে গেছে সেই ছোটোবেলার আনন্দ, কখন হারিয়ে গেছে সেই নিজের মধ্যে জোশ, কখন বাবা মায়ের সেই আনন্দটা কখন কষ্টে পরিণত হয়ে গেছে আমরা বুঝতে পারিনি। আশেপাশে তাকান একটু, আর এখন সত্যি কথা বলতে গিয়ে একটা মানসিক চাপ, মানসিক রুগীতে পরিণত হয়ে গেছি যারা আমরা 2022 সালে টেট উত্তীর্ণ হয়েছি। প্রত্যেকেই দেখুন না, কেউ ভালো নেই। আজকে এনওএসরা যারা প্রশিক্ষণ নিয়েছে, অনেক বন্ধুরা আছে, তারাও কিন্তু ফিরে যাচ্ছে, ইন্টারভিউ দিতে পারছে না। আমি শুনছিলাম একজন বোনের মানে অসুস্থ ছিল, মানে প্রেগনেন্ট ছিল, তো পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে সে মানসিক চাপ সহ্য করতে পারেনি, একটা ব্যাড অ্যাকশান হয়েছে। কত ক্যান্ডিডেট দূর দূর থেকে এসছে, উত্তরবঙ্গ থেকে, পরীক্ষা দিতে পারেনি, মানে ইন্টারভিউ দিতে পারেনি, ভেরিফিকেশানে আটকে গেছে। প্রত্যেকের কিন্তু স্বপ্ন নিয়ে আসে, প্রত্যেকেই। কিন্তু কি হয়েছে জানেন, প্রত্যেকেই কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু নিজের জায়গাটা, প্রত্যেকেই এই যে প্রশিক্ষণ যারা নিয়েছে
প্রত্যেকে চাইছে ভ্যাকান্সিটা বাড়ুক, অন্তত আমার স্বপ্নটা পূরণ হোক। এই জায়গাটাই কিন্তু ব্যাপার। যদি সরকার হাত উজাড় করে দিত যে যারা আছো টেট পাস প্রত্যেকেই পাবে, তখন কিন্তু প্রত্যেকটা মায়ের মুখে হাসি ফুটত, আর প্রত্যেকটার এই মানসিক রোগীদের একদিনেই কিন্তু রোগ সুস্থ হয়ে যেত। আজ কী করছি আমরা? বিশাল পড়ে যাচ্ছি, বিশাল পড়ে যাচ্ছি, যে করে হোক আমার ভ্যাকান্সিটা রাখতে হবে। কিন্তু বাস্তবটাও মানতে হবে। কিন্তু 58,000-এর ফর্ম ফিল আপ, তবুও কিন্তু আমরা জায়গা ছাড়ছি না। প্রত্যেকেই কিন্তু ডেমনস্ট্রেশন দিচ্ছি, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা বই পড়ছি, যাতে এখন তো কোথা থেকে কীভাবে ধরছে আমরা জানি না। আমিও নিজে পড়ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু তবুও একবার মাথার কানের কাছে একটাবার যেন কেউ বলছে যে এত কম ভ্যাকান্সি, কত ক্যান্ডিডেট রয়েছে, অনেক কম, বয়স পেরিয়ে গেছে, কিন্তু একাডেমিক অনেক লো, তারা কী করে এর মধ্যে আসবে? ভ্যাকান্সি বাড়লে কিন্তু এই স্কোরটা নিয়ে কিন্তু অতটা ভাবনা থাকতো না। ঠিক আছে, এই শেষ কথাটাই বলছি। আমরা শুধুমাত্র দেখে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, সংবাদ মাধ্যমে, শুধু রাজনীতি, শুধু পলিটিক্স। এ ওর নামে বলছে, সাংবাদিককে তাকে বলছে আমার নামে এই বলেছে, ওর নামে এই বলেছে। কি হচ্ছে আদৌ? কি হচ্ছে? চাতক পাখির মতো চেয়ে আছি আমরা একটা কর্মসংস্থানের জন্য, ভালোভাবে বাঁচার জন্য, একটা দুবেলা দুমুঠো অন্ন জোগানোর জন্য, একটা প্যাশান, নিজের স্বপ্ন পূরণের জন্য স্কুলের শিক্ষক হব। কি অপরাধ আমাদের? অনেক ক্যান্ডিডেটের যোগ্যতা আছে, অনেক ক্যান্ডিডেটের যোগ্যতা আছে একটা এমএলএ হওয়ার, এমপি হওয়ার, কিন্তু সেদিকে কিন্তু তারা যায়নি। তারা কি চেয়েছে? আর এই যারা প্রাথমিক শিক্ষক পদে যারা আসছে, তারা কি? তারা এই মধ্য নিম্নবিত্ত ঘরের সন্তানরা। কারো বাবা চাষি, কারো বাবা মৎস্যজীবী, কারো বাবা কোথাও গিয়ে রিক্সা চালায়, কেউ কৃষক বললাম আমি, কেউ কারখানায় কাজ করে, কেউ বাইরের রাজ্যে কাজ করে, কেউ নদীতে মাছ ধরে, কেউ বন জঙ্গলে কাঠ কাঠ লতা পাতা কুড়ায়, কেউ কেন্দু পাতা সংগ্রহ করে, পুরুলিয়া, ঝাড়গ্রাম। তাদের ঘরের সন্তানরাই তো এই ডিএলএড প্রশিক্ষণ নেয়, নিয়ে এই টেট পাস করার জন্য পড়াশুনো করে রাত জেগে। টেট পাস করে যখন দীর্ঘ 5 বছর অপেক্ষা করে থাকতে হয়, এর চেয়ে দুর্ভাগ্যের আর কী হতে পারে? আজকে যারা বন্দুক ধরেছিল মাওবাদী, তাদেরকে ডেকে এনে চাকরি দেওয়া হচ্ছে। আর আমরা যারা কলম ধরে আছি, আমরা কি করতে পারি? আন্দোলন করছে, পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, তার আগের দিনে পুলিশ আটকে দিচ্ছে। কি হচ্ছে এগুলো? কেন? এর সমাধানটা কবে হবে? কেন যোগ্যতা থাকা সত্ত্বেও এতগুলো ক্যান্ডিডেট এইভাবে দিনের পর দিন শুধু দেখে যাবে? আমাদের ডেকে তো সরকার পক্ষ বলতে পারে যে কত টেট পাস আছে, বা আধিকারিকদের ডেকে যে কত টেট পাস আছে, এদেরকে ব্যবস্থা করুন। সেই টাকাটাগুলো তো প্রত্যেকটা পয়সা তো আমাদেরই ট্যাক্সের পয়সা দেয়া। কোনো একটা পেন কিনতে গেলেও আপনাকে ট্যাক্স দিতে হয়, একটা খাতা কিনতে গেলেও আপনাকে ট্যাক্স দিতে হয়। তাহলে সরকারের একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচিত সরকার, তার দায়িত্ব থাকবে না কর্মসংস্থান দেওয়ার? কিছু বলার নেই, শুধু এইটুকু বলবো, মানসিক চাপ আছে সামনের দিনে, কিন্তু পর্ষদ যে নোটিফিকেশান শিডিউল দিয়েছে মে মাস পর্যন্ত, এই শিডিউলটা কিন্তু পরিবর্তন করতে কিন্তু প্রত্যেকের স্বতঃস্ফূর্ততা কিন্তু চাই। এই শেষ কথা বলেই লাইভ শেষ করলাম। জীবন একটাই, শেষ দেখে ছাড়ব। এই যে শিডিউল দেওয়া হয়েছে, শিডিউলে পরিবর্তন চাই। শিডিউল দ্রুত আনতে হবে, মাঝে আর দুটো একটা জেলা অ্যাড করে দিতে হবে। 3 দিন ফাঁকা আছে, ওর মধ্যে একটা ছোট্ট জেলা ঢুকিয়ে দিতে হবে, দিয়ে কমপ্লিট করতে হবে। আমরা অপেক্ষা করেছি দীর্ঘদিন ধরে। আর প্রত্যেকের নিজের সত্তা থেকে বেরিয়ে আসুন। আজকে আমরা দেখেছি যারা সফলতা পায়
তাদেরকে নিয়ে আমরা লাফালাফি করি, কিন্তু যারা একদম বেকার তাদেরকে ঘাড়ে ঘাড় দিয়ে তাদেরকে তুলে আনুন। লড়াইটা হবে আমাদের ন্যায্য অধিকারের দাবিতে। সব কিছু হচ্ছে, কিন্তু দিকে দিকে সব কিছু হচ্ছে, শুধু হচ্ছে না আমাদের স্বপ্ন পূরণ। যে ভ্যাকেন্সি রয়েছে প্রাথমিক স্কুলে দিকে দিকে, হয়তো শিক্ষার্থী নেই, এটা বাস্তব কথা, সব স্কুলে নেই, কিন্তু অনেক স্কুলেই কিন্তু শিক্ষার্থী আছে, শিক্ষক নেই। সমীক্ষা করুন বা আরটিআই করলেও রিপোর্ট পাবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে এই একটা মানসিক কষ্ট, এটা প্রত্যেকেই। বাড়িতে থাকতে পারছি আমরা, আগে যে পড়ার গতি ছিল, একটা টেট পাস করলো, প্রশিক্ষণ নিল, 10 নম্বরের ইন্টারভিউ হবে, আপনার কত বই আপনি শেষ করবেন? আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে নেদারল্যান্ডের রাজধানী কি, বা অন্য দেশে বেরিয়ে যাওয়া হচ্ছে। তো এটা ভ্যাকান্সি হলে হয়তো এই ব্যাপারটা হতো না, শর্টকাট করা হতো। তো ভ্যাকান্সি তো নেই, জানি না কি হবে সামনের দিনে। তবে এটুকু বলবো, শিডিউল চেঞ্জ করতে হবে এবং ভ্যাকান্সি কিছুটা হলেও বাড়াতে হবে। আমরা রাজ্যের সন্তান, রাজ্যের সৃষ্টি কৃষ্টি, রাজ্যের আগামী দিনের ভবিষ্যৎ আমরা তৈরি করব। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমরা বাইরের কেউ নয়, এই এতক্ষণ লাইভ করলাম, আজকে কোনো লাইভের মধ্যে কোনো কোনো রাজনীতি আছে? আর আমাদের পিছনে কেউ নেই, প্রত্যেকেই জানে, এরা ডিআইবি, আইবি, এসবি প্রত্যেকেই জানেন যে 2022 সালে টেট পাস যে ঐক্যমঞ্চ আছে, তারা কিন্তু তাদেরকে কোনো রাজনৈতিক দল চালনা করে না, তারা নিজেই। কারণ দীর্ঘদিন যদি কেউ বঞ্চিত থেকে যায়, দীর্ঘদিন বঞ্চনার মধ্যে থেকে যায়, তারা কিন্তু সত্যিই সংঘবদ্ধ হয়ে যায়। আর 22টার সংঘবদ্ধ এই 10,000 চাকরি পাবে আর 40,000 বসে থাকবে। সামনের দিনে কি হবে আমি নিজেই জানি না, কারণ প্রত্যেকটা ক্যান্ডিডেট এই সোশ্যাল মিডিয়ার যুগে সব অ্যাক্টিভ। আজকে কিছু না, আজকে যদি 26,000, এই 13,000-এর যদি ডবল ভ্যাকেন্সি হতো, আমার মনে হয় যে এই রাজপথে এই আন্দোলনটা আর থাকতো না, একটা দিকে বন্ধ হয়ে যেত। আমি জানি না এটা নিয়ে কেন উদাসীনতা দেখানো হচ্ছে। এতদিন তো অনেক ট্রাই করলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে দিয়ে দিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে কিন্তু ডেপুটেশন দিয়ে দিয়েছি। আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জির অফিসে 3 থেকে 4 বার গেছি আমি, তার থেকে 4 থেকে 5 বার গেছি। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি। আর আধিকারিক, বিকাশ ভবনে তো সমস্ত আধিকারিকের সাথে দেখা করা, প্রাথমিক শিক্ষা পর্ষদের সমস্ত যারা ডেপুটি সেক্রেটারি থেকে শুরু করে, পর্ষদ সভাপতি থেকে শুরু করে দেখা করেছি। এবং কত মুখপত্র আছে, তাদেরকে ফোন করা পার্সোনালি যে আপনি ভ্যাকান্সিটা বাড়ান, এরকম কিন্তু বিভিন্ন, মানে এখন বললে অনেক ভুলে গেছি, অনেক মানে অনেক আধিকারিকদের সাথে কথা বলেছি, অনেক সরকারি যারা নেতা মন্ত্রী এমএলএ এমপি, তাদেরকে বলা হয়েছে যে ভ্যাকান্সিটা বাড়ান, আমরা আন্দোলন কেন করব, এতদিন অপেক্ষা করে আছে। কিন্তু কেউ কিন্তু আমাদের হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কানে কিন্তু বলবেন না। তাই আমাদের বলতে গেলে আমরা কি করতে পারি? শান্তিপূর্ণভাবে রাজপথে নেমে বলতে পারি, পুলিশ আটকাবে, আটকে যাব, তবুও আমাদের দাবি কিন্তু থাকবে। এই বলে শেষ করছি। প্রত্যেকের মনে, এই প্রত্যেকের মধ্যে একটা বুক আছে। আমার এই লাইভটা প্রথম থেকে আমি দেখছি, সুভাষচন্দ্র বাগ, ও বিশেষভাবে সক্ষম, মানে হয়তো সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু ও যখন মানে হাফ প্যান্ট বা খালি গায়ে থাকে বুঝতে পারবেন বিষয়গুলো কি। লাইভ দেখছে, একটা সন্তান আছে, তো মাঝে মাঝে কান্নাকাটিও করেন ফোন করে, বিদেশদা কী হবে, আর পাচ্ছি না, সংসারের একটা মারাত্মক চাপ, একটা ভালো খরচ রয়েছে, বলছে আর কতদিন বাবার মুখের দিকে তাকিয়ে থাকবো। এবারে যা পরিস্থিতি, অনেক প্রতিবন্ধীরাও কিন্তু বাদ যাবে, এটা কিন্তু সত্যি। তো সেই জায়গাটা যদি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ছিনিয়ে আনতে পারি, দোষ কোথায়? যাদের যাদের ইন্টারভিউ হয়ে গেছে তারাও কিন্তু বাড়িতে বসে থাকবেন না। দ্রুত টেবিল এবং দ্রুত নিয়োগ শেষ করতে হবে, এবং সাথে ভ্যাকান্সি বৃদ্ধির দাবিতে আমরা কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করব। অবশ্যই প্রত্যেকেই জানতে পারবেন শান্তিপূর্ণভাবে। এটুকুই বলার। ভরসা রাখুন উপরওয়ালার উপরে। জানি না কি হতে চলেছে সামনের দিনে, জানি না কি হতে চলেছে সামনের দিনে।
প্রচুর কষ্ট লাগে যারা দিকে দেখে মিজানুর ভাই লাইভ দেখছে, বসিরহাট বাড়ি, বয়স হচ্ছে, কত ক্যান্ডিডেট বয়স হচ্ছে, কত ছেলেরা মেয়েরা আছে যারা ফোন করেন, দাদা এদিন হবে, এদিন কি হবে, শেষ হবে, বাড়িতে বিয়ের চাপ দিচ্ছে, বা এরকম অনেক ক্যান্ডিডেট, অনেক পিএইচ ক্যান্ডিডেট রয়েছে, সে তাদের কথা বলে, তাদের কষ্ট হয়, কথা বলে, কত কথা বলতে পারে না, অনেক অন্ধ ক্যান্ডিডেট রয়েছে, অন্ধ। তো এরকম আছে অনেকে, কিন্তু কিছু বলার নেই, ফোন করে, রোজ ফোন আসে, কিন্তু কি বলবো। যাই হোক, বলতে হবে, সামনের দিনে অন্তত যদি আরও 10,000 ভ্যাকান্সি যদি নিয়ে আসা যায়, সেই দিকটা অনেক আধিকারিকদের কাছে যেটুকু দিয়েছি, এখনও পর্যন্ত কোনো রিপোর্ট নেই, সামনের দিনে কিন্তু দেখা হচ্ছে প্রত্যেকের সাথে, এটুকুই বলার। যা হয়, জীবন তো একটাই জীবন, শেষ পর্যন্ত লড়ে দেব, যা আছে কপালে সেটাই হোক। আর জীবনে কিছু সত্যি কথা বলতে কি, এই প্রায় 3 বছরের মতো যে মানে আমাদের জার্নি, এটা, এই পরিশ্রম কিন্তু আলাদা করে কিছু বিনিময়ে কিন্তু এ ওজন করতে পারবে না, কিছুর বিনিময়ে তুলনা করতে পারবেন না। এই 3 বছরের যে জার্নিটা, অনেক ক্যান্ডিডেটের সঙ্গবদ্ধতায় কিন্তু এই জার্নি তৈরি হয়েছে। প্রথমে 10-12 জন করে আমরা যেতাম, তো এই জার্নিটা শেষ করতে চাই খুব দ্রুত। একটা কর্মসংস্থানের খুব দরকার, মানে মানসিক পরিস্থিতি, নাহলে এত রাতে লাইভে আসতাম না। যাই হোক, অনেক তথ্য আছে, সামনের দিনে সব ইয়ে করা হবে, আর শেষ হয়নি, সবে শুরু হলো। আর আপনারা ভাববেন না যে ইন্টারভিউ শেষের পথে, ইন্টারভিউ 10% ইন্টারভিউ হয়েছে কিনা আমার সন্দেহ, 10% হোক বা 15% হোক, ইন্টারভিউ কিন্তু হয়নি, সবে তো শুরু হচ্ছে। বড় জেলা বলতে কি নদিয়াকে ধরা হলো, কতদিন লাগলো ভেবে দেখুন, কত ক্যান্ডিডেট হতে পারে নদিয়া, হিসেব করে দেখুন। যাই হোক, আমাদের নিয়ে ভাবতে হবে, কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ যতগুলো স্টাফরা আছে, আধিকারিক আছে, সকলের কিন্তু একটাই লক্ষ্য, যে মানে প্রাথমিক স্কুলের শিক্ষার অগ্রগতি, প্রত্যেকের লক্ষ্য। আর শিক্ষার অগ্রগতি গ্রাম অঞ্চলে, প্রান্তিক মানে একদম প্রত্যন্ত গ্রামে, এই শিক্ষা, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, বিনামূল্যে শিক্ষা পৌঁছে দিতে গেলে কিন্তু শিক্ষক প্রয়োজন, গাইডেন্স প্রয়োজন। সেই গাইডেন্স কিন্তু আমরা সকলেই জানেন, বড় বড় অফিস আছে, আকাশচুম্বী অট্টালিকা, সবারই কিন্তু একটাই লক্ষ্য, যে প্রাথমিক স্কুলগুলো শিক্ষা যাতে বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, যাতে স্কুল ছুট না থাকে, যাতে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক পৌঁছে দেওয়া যায় প্রত্যেকটা স্কুলে স্কুলে, সেটাই কিন্তু লক্ষ্য প্রত্যেকের। সেই লক্ষ্য শেষ হয়েছিল 2014 এবং 17দের নিয়োগ দিয়ে, আর সেই 18 সাল থেকে এখনো পর্যন্ত ক্যান্ডিডেটরা বসে আছে, এটা আমাদের দুর্ভাগ্য। প্রত্যেককে শুভরাত্রি জানাই, একই কথা রিপিট হচ্ছে, অনেকেই লাইভে শেষ পর্যন্ত দেখেন, অনেক বাবা মাও লাইভ দেখেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, অপেক্ষা করুন, দেখা যাক, কোনো না কোনো সময় পরিস্থিতি পরিবর্তন হতে পারে। সামনের দিনে যাদের সবচেয়ে সমস্যা হচ্ছে কাদের, যাদের বয়স আর নেই, যাদের বয়স নেই, তাদের কাছে কিন্তু এটা একটা বড় সমস্যা। আর যাদের 22-23 বছর বয়স, 21 বছর বয়স, তাদের ক্ষেত্রে টেট পাস মানে তারা কোথাও না কোথাও, কোনো না কোনো দিন তারাও কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু যাদের 43 বছর বয়স হয়ে গেছে, যাদের, তারা এই প্যানেলে না হলে বাদ চলে যাবে, সমস্যাটা তাদের বেশি। আর সামনের দিনে যা পরিস্থিতি তৈরি হচ্ছে, টেট পাস পাওয়াটা কঠিন হয়ে যাবে যদি প্রত্যেক বছর এই 10-15 হাজার করে নিয়োগ হয়, এটা কিন্তু কঠিন হয়ে যাবে। এবারে তো টেট হলো না 2025 সালে, 26 সালে দেখা যাক কি হয়, হয়তো হতে পারে একটা। যারা নতুন, যারা পড়াশুনো করছেন, করতে থাকুন, ডিসেম্বরে টেট হলে হতে পারে, হবে, যেটা মনে হয়। প্রত্যেকে ভালো থাকবেন, শুভরাত্রি জানাই। আর লোকে যখন জিজ্ঞাসা করে কেমন আছি, এই কথাটার উত্তর সত্যি কথা বলতে আস্তে আস্তে ভুলে যাচ্ছি। যাই হোক, পরিস্থিতি পরিবর্তন হতে পারে, প্রত্যেকেই শুভকামনা। যারা নদিয়া জেলার ইন্টারভিউ দিতে যাচ্ছেন, শুভকামনা, সামনের দিনে কিন্তু দেখা হচ্ছে। এটুকু, শুভরাত্রি, প্রত্যেকেই ভালো থাকবেন।